1 বছর 5 মাস পার হয়ে গেল, আমাদের কর্মক্ষেত্রের সবচেয়ে বেশি যে বৈষম্য 1:10 চলছে, এই বৈষম্য দূর করার সময় আপনারা পেলেন না এখনো। এটার জন্য ধিক্কার জানাই। তারও আগে দীর্ঘদিন স্বাধীনতার লড়াই করেছিলাম ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে। সবকিছুর মূল উদ্দেশ্যটা কি ছিল? আমাদের দেশের সম্পদ আমাদের দেশের জনগণের জন্য ব্যয় করা হবে। আমাদের দেশের সম্পদ বিদেশিরা লুট করে নিয়ে যাবে না। স্বাধীনতার পরে সেই প্রত্যাশাটা পূরণ হবে, এটাই আমরা চেয়েছিলাম, যে আমরা যা সম্পদ তৈরি করি সেই সম্পদের ভাগিদার হব আমরা, সেই সম্পদের অংশীদার হব আমরা। সম্পদ সৃষ্টি করব আমরা, কিন্তু সম্পদের ভাগিদার হব না। এর চেয়ে বড় চরম বৈষম্যতার হতে পারে না। সে কারণেই দাবি করা হয়েছিল যে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই যে বেতন, এই বেতনের বৈষম্যটা দূর করতে হবে। সমাজে মানুষের মধ্যে যদি সমতা আনতে হয়, এখন যদি ডাক্তারের কাছে যাই, বলবে যে আপনার বডি ওয়েট কত, বডি ওয়েট অনুযায়ী প্রতি কেজি ওজনের জন্য আপনি 1 গ্রাম করে প্রোটিন আপনার খাওয়া দরকার। কারো বডি ওয়েট যদি 70 কেজি হয়, আমাদের পুষ্টি অনুযায়ী তার প্রতিদিন 70 গ্রাম প্রোটিন খাওয়া দরকার। আর 70 গ্রাম প্রোটিন পেতে গেলে আপনাকে কি খেতে হবে? আপনাকে মাছ, মাংস, ডিম, দুধ এগুলোতে খেতে হবে। এইটা কি কখনো বলা হয়েছে যে সালমান রহমানের বডি ওয়েট অনুযায়ী তাকে 5 গুণ বেশি খেতে হবে, কিংবা একজন সচিব সাহেবের বডি ওয়েট অনুযায়ী তার 10 গুণ খেতে হবে? এটা তো সকল মানুষের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তাহলে খাদ্য এবং পুষ্টির কথা যদি ভাবি, ন্যূনতম খাদ্য এবং পুষ্টির কথা, তাহলে আমাদের খাদ্য সমতা আমাদের দেশে কি আমরা চাইবো না? আমরা তো এই খাদ্য সমতাটা প্রথমে চাইব। তারপরে একজন মানুষ যদি একটা পাঞ্জাবি বানায়, তার কতটুকু কাপড় লাগে? সচিব সাহেব পাঞ্জাবি বানালে কি তিনি 30 গজ কাপড় দিয়ে পাঞ্জাবি বানাবেন? তাহলে পাঞ্জাবি বানানোর একটা স্বাভাবিক একটা পরিমাপ আছে। একটা স্যান্ডেল তৈরি, একটা জুতা তৈরির একটা স্বাভাবিক পরিমাপ আছে। একটা জুতা তৈরি করতে গেলে গড়ে 2.5 বর্গ ফুট করে চামড়া লাগে। এখন আমরা নিজেরা চামড়া ক্ষয় করে ফেলবো, কিন্তু চামড়ার জুতা কিনতে পারবো না। এক জোড়া চামড়ার জুতা কিনতে গেলে, একটু মাঝারি মানের জুতা কিনতে গেলে 4,500-5,000 টাকা লাগে। আবার একই মানুষ, একজন তার পা ঢাকবেন 50,000 টাকা জুতা দিয়ে, আর একজন তার পা ঢাকবেন ওই অক্ষয় কোম্পানির 130 টাকার স্যান্ডেল দিয়ে। তাতে চামড়া ক্ষয় হবে, কিন্তু স্যান্ডেল ক্ষয় হবে না। এইরকম স্যান্ডেল পরবেন আমাদের নিম্ন আয়ের কর্মচারীরা। আর উচ্চ আয়ের কর্মচারীরা, তারা আবার নিজেদের নাম নিজেরা ঠিক করে নিয়েছেন। আমাদের সংবিধানে আছে প্রত্যেকে হবেন প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু ওনারা নিজেদেরকে বানিয়ে নিয়েছেন কর্মকর্তা। এইবার যে শ্রম আইন সংশোধন হলো, এই শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে আমরা শ্রমিক পক্ষ থেকে বলেছিলাম, প্রজাতন্ত্রের সবাইকে যেমন কর্মচারী হিসেবে ঘোষণা করা হয়, শ্রমিকদের ক্ষেত্রে প্রত্যেককেই কর্মচারী হিসেবে ঘোষণা করতে হবে। এবং কর্মচারী হিসেবে তার যা যা অধিকার, সেই অধিকার তার প্রাপ্য হতে হবে। এবং অধিকারের মধ্যে অন্যতম অধিকার তার ট্রেড ইউনিয়ন অধিকারটাও দিতে হবে। আমাদের তো এখানে ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেওয়ার নানা ফন্দি ফিকির আছে। এই ফন্দি ফিকিরটা বন্ধ করবার জন্য শ্রম আইনে আমরা দাবি করেছিলাম। আমরা ট্রেড ইউনিয়ন করার অধিকার যেমন চাই, ঠিক তেমনি এটাও চাই ইউনিয়ন কি বলবে, ইউনিয়ন কোন কথা বলবে, শ্রমিকদের সংগঠনগুলো কোন দাবি তুলবে, কোন বিষয় নিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। প্রথম বিষয় হলো, আমি যে শ্রম দেই, শ্রমের বিনিময়ে আমার ন্যায্য পাওনাটা আমি পাই কিনা। আমরা 8 ঘন্টা কাজ, তারপরে 8 ঘন্টা বিশ্রামের কথা বলা হয়েছে। 8 ঘন্টা হয়েছে জীবন বিকাশের জন্য বিনোদন, একটু পড়াশোনা করা, আত্মীয় বাড়িতে যাওয়া, নিজের ঘর দুয়ার পরিষ্কার করা। 8 ঘন্টা কাজের পরে এমন মজুরি কি আমি পাবো না, এমন বেতন কি আমি পাবো না যে বাকি 8 ঘন্টা আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, 8 ঘন্টা আমি জীবন বিকাশের কাজ করতে পারি? আপনারা যারা আছেন, কেউ কি নিশ্চিন্তে ঘুমাতে পারেন? ঘুমানোর আগে স্ত্রী বলে কালকে ছেলের বেতন দিতে হবে, তারপর বলে মেয়েটা বলছে তার কলেজে যাওয়ার ড্রেস একটা বানাতে হবে, তারপর বলছে যে অমুক তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, ছেলেটার জন্য অন্তত যদি 1 গ্লাস দুধের ব্যবস্থা করা যেত, মেয়েটার জন্য যদি একটা ডিমের ব্যবস্থা করা যেত, তাহলে ভালো হতো। তখন ছেলে মেয়ে 2 জন থাকলে স্ত্রী আবার তখন সমান রূপে ভাগ করতে চায়, যে একটা ডিম ভাগ করে 2 ভাগ করে 2 ছেলে মেয়েকে দেয়। খাওয়া দরকার ছিল একটা, খেয়ে ফেলে অর্ধেক। অনেক ক্ষেত্রে আবার বলে একদিন খেলে পরের দিন আর মাছ মাংস থাকবে না, কিন্তু শরীরের প্রয়োজন তো প্রতিদিন, খাবার তো প্রতিদিন। এই যে কথাগুলো যদি বলি, তখন তারা বলবে আপনারা শ্রমিকদের দিকে উস্কানি দেন, কর্মচারীদেরকে উস্কানি দেন। সবচেয়ে বড় উস্কানি হচ্ছে বৈষম্য। বৈষম্য মানুষকে উত্তেজিত করে, ক্ষিপ্ত করে। সবচেয়ে বড় উত্তেজনা হচ্ছে ক্ষুধা। সবচেয়ে বড় রাগ হচ্ছে অপমান। যখন কেউ অপমানিত হয়, তখন তার রাগ হয়। ফলে আমরা এই অপমান, ক্ষুব্ধতা, আন্দোলন এগুলো করতে চাই না, কাজ করতে চাই, এবং কাজ করার জন্য একটা ন্যায্য পারিশ্রমিক আমরা পেতে চাই।
এখন পারিশ্রমিক বলি শ্রমিকদের জন্য, আপনারা কর্মচারীদের জন্য বলেন আপনাদের বেতন। এই জন্য আপনাদের জন্য এটা হচ্ছে পে স্কেল, শ্রমিকদের জন্য হচ্ছে ওয়েজ বোর্ড। এখন আমরা শ্রমিকদেরকে মজুরি বলি, কর্মচারীদের ক্ষেত্রে আমরা বেতন বলি, কিন্তু বিষয়টা তো এক। ওই টাকাটা দিয়ে তো আমার জীবন বিকাশের জন্য প্রয়োজনীয় জিনিস আমি কিনবো। ফলে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি যে কাল বাহানা না করে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল, 1 বছর 5 মাস পার হয়ে গেল, আমাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি যে বৈষম্য 1:10 চলছে, এই বৈষম্য দূর করার সময় আপনারা পেলেন না এখনো। এটার জন্য ধিক্কার জানাই। আজকে যখন তারা ন্যূনতম বেতন 35,000 টাকা দাবি করছে, এই দাবিটা কোনো অস্বাভাবিক দাবি নয়। আপনারা যে জিডিপির মাথাপিছু আয়ের হিসাব দিয়েছেন, সেই হিসাব অনুযায়ী তাদের যা পাওয়ার কথা তারা তার চেয়েও কম চেয়েছে। তারা যদি একজনের আয়ের উপর 2 জন চলে এরকম হয়, তাহলে জিডিপি অনুযায়ী তো তাদের 56,000 টাকা চাওয়ার কথা ছিল, তারা চেয়েছে এখানে 35,000 টাকা। আপনারা বলবেন আমাদের তো টাকা নাই, কোথা থেকে টাকা দিবে? এই সময়ে এই সরকারের আমলে 27,000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হচ্ছে। মাথার উপরে যুদ্ধ বিমান কার সঙ্গে যুদ্ধ করবে জানি না, কিন্তু আমাদের প্রতিদিন বাজারে গিয়ে যুদ্ধ করতে হয়। আমার যুদ্ধের খরচ কে দেবে? আমার যে ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন যুদ্ধ করতে হয়, আমার যে বাড়ি ভাড়ার চিন্তা করলে যুদ্ধ করতে হয়, বুড়ো বয়সে কি করব? হাতে পাবো 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা, এই দিয়ে কি আমার বাকি জীবন চলবে? তাহলে এই যে আমার সঞ্চয় কি 5 বছর সঞ্চয় করার পরে একটা অসুখ হলে 1 মাসে সেই সঞ্চয়ের টাকা শেষ হয়ে যায়। আমার তো প্রতিদিনের যুদ্ধ, শিক্ষার জন্য, খাদ্যের জন্য, চিকিৎসার জন্য, ভবিষ্যতের জন্য। এই যুদ্ধের জন্য বরাদ্দ করে বাংলাদেশ কার সঙ্গে বিমান দিয়ে যুদ্ধ করবে? বাংলাদেশ যদি যুদ্ধ করতে হয় 17 কোটি মানুষের মধ্যে, আমাদের বাংলাদেশের 10 কোটি সক্ষম মানুষ আছে, যুবক যুবতীর পরিমাণ আছে 4 কোটি। এই তাদেরকে 2 বছর মেয়াদী সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখো, এরাই হবে সবচেয়ে বড় যোদ্ধা। বিমান দিয়ে যুদ্ধ করতে হবে না, বরং বিমান নিয়ে কেউ আমাদের এখানে এলে ওই বিমান ধূলিসাৎ করে বাদ দেওয়ার জন্য ভূপাতিত করার আমাদের উপায় লাগবে। ফলে যদি সত্যিকার অর্থে যুদ্ধের সৈনিক তৈরি করতে চান, আমাদের শিক্ষার্থীরা নজর দেন। যদি সত্যিকার অর্থে যুদ্ধের সৈনিক তৈরি করতে চান, মানুষের স্বাস্থ্যটাকে ভালো করার নজর দিকে নজর দেন। যদি সত্যিকার অর্থে যুদ্ধের প্রস্তুতি নিতে চান, মানুষের জীবনটাকে বিকশিত করেন। ফলে আমরা মনে করি যুদ্ধ বিমানের জন্য টাকার চাইতো, অস্ত্রের জন্য টাকার চাইতো, আমাদের কর্মচারীদের বেতন এবং মজুরির জন্য টাকা প্রয়োজন, বরাদ্দ করা প্রয়োজন। আপনারা একটা প্রায়োরিটি লিস্ট করেছিলেন, ওই প্রায়োরিটি লিস্টে এটা তো 1 নম্বরে থাকার কথা। যে বৈষম্য দূর হলেই কাজের গতি যেমন ফিরবে, বৈষম্য দূর হলেই কোয়ালিটি অফ ওয়ার্ক, এই সমস্ত কথা আপনারা খুব বলেন যে কাজের গুণগত মান উন্নয়ন করবেন। জীবনের গুণগত মান নিচের দিকে নামিয়ে দিয়ে কাজের গুণগত মান কোথা থেকে আপনারা অর্জন করবেন? ফলে আমরা মনে করি এই দাবিটা যুক্তিসঙ্গত এবং বৈষম্য দূর করতে হবে বেতন স্কেলে, সেটাও ন্যায়সঙ্গত। আপনাদের নিজেদের দাবিটা যুক্তিসঙ্গত, আর এই বৈষম্য দূর করার বিষয়টা হচ্ছে ন্যায়সঙ্গত। ফলে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত এই আন্দোলন আপনারা অব্যাহত রাখবেন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের দাবি আদায় হবে এই প্রত্যাশা ব্যক্ত করি। সাথে সাথে সকল শ্রমজীবীদের মানুষের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনাদের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই।